ছাত্রীরা আজকে আমরা ইতিহাস নবম শ্রেণী পূর্ণমার্ক 50 মডেল অ্যাক্টিভিটি টাস্ক যা তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে তারই আমরা উত্তর আলোচনা করব। তো এইখানে একের দাগে দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 1 করে। মোট এখানে 4টি রয়েছে, ঠিক আছে। ক স্তম্ভে 4টি এবং খ স্তম্ভে 4টি রয়েছে। তো এদের মধ্যে মেলবন্ধন আমরা করব। তো প্রথমেই তোমরা যে ক স্তম্ভে যেগুলো দেওয়া আছে সেইগুলো খাতাতে টুকে নেবে। এরপর ক স্তম্ভের যে দাগের সাথে খ স্তম্ভের যে দাগ মেলবন্ধন খাবে সেটাকে পাশাপাশি লিখবে তোমরা, ঠিক আছে। তো এইখানে একের এক ইয়ং ইতালি তা খ স্তম্ভের ক্ষয়ের সাথে অর্থাৎ জোসেফ মাৎসেনির সাথে কিন্তু মেলবন্ধন খাবে। এরপর একের দুই সেফটি ল্যাম্প তা কিন্তু মেলবন্ধন খাবে হামফ্রে ডেভি অর্থাৎ খ স্তম্ভের ঘয়ের সাথে। একের তিন ইউটোপীয় সাম্রাজ্যতন্ত্র এটা কিন্তু তোমাদের কয়ের সাথে খ স্তম্ভের যে ক সাসিমো এর সাথে কিন্তু মেলবন্ধন খাবে, তাই তোমরা পাশাপাশি লিখবে। এরপর একের চার রক্তলোহ নীতি তা কিন্তু খ স্তম্ভের গয়ের দাগ বিসমার্কের সাথে মেলবন্ধন খাবে। তো এইগুলোকে পাশাপাশি লিখে কিন্তু তোমরা খাতায় লিখবে, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখব দুইয়ের দাগে সত্য বা মিথ্যে নির্ণয় করো। এখানে 2-এর 1 ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে। তো এইখানে এই অপশানটি কিন্তু সত্য হবে, তাই তোমরা এটা সত্য করে দেবে। তারপরে 2-এর 2 শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিত পায়, এটাও কিন্তু সত্য হয়ে যাবে, ক্লিয়ার। এরপর 2-এর 3 হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, তো এইখানে এটি হয়ে যাবে মিথ্যে বা মিথ্যা, ওকে। এরপর 2-এর 4 এড্রিয়ানো পলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া এবং তুরস্কের মধ্যে, তো এটা কিন্তু সঠিক হবে, তাই আমরা এটাকে সত্য করে দেব, ক্লিয়ার। এরপর আমরা 3-এর দাগের সঠিক উত্তর নির্বাচন করে লিখো, এটা আমাদের করতে হবে। তো এইখানে 3-এর 1 ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, এইখানে হয়ে যাবে চতুর্দশ লুই, তাই আমরা চতুর্দশ লুই এই শূন্যস্থানের মধ্যে লিখে দেব। এরপর 3-এর 2 কাদিদ নামক গ্রন্থটি রচনা করেছিলেন, এইখানে সঠিক উত্তর হবে ভলতেয়ার, ঠিক আছে। ভলতেয়ারে তোমরা এই শূন্যস্থানের মধ্যে লিখে দেবে। এরপর 3-এর 3 ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন, এইখানে হয়ে যাবে অ্যাডাম স্মিথ, ঠিক আছে। অ্যাডাম স্মিথ এই শূন্যস্থানের মধ্যে লিখে দেবে। 3-এর 4 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল, এইখানে সঠিক উত্তর হবে রাশিয়া, ক্লিয়ার। এরপর আমরা 4-এর দাগের 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। এইখানে প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে রয়েছে, মোট 5টি 10 নাম্বার। এবং 5-এর দাগের 7-8টি বাক্যে উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 4 করে 5 করে 4টি রয়েছে, তাই 20 মার্কের রয়েছে। এবং 6-এর দাগের 7-8টি বাক্যে উত্তর দাও, এইখানে রয়েছে 8 নাম্বার একটি প্রশ্ন। তো 4-এর দাগের আমরা প্রশ্নগুলো দেখে নিই। 4-এর 1 কারা ইনটেনডেন্ট নামে পরিচিত ছিল, উত্তর লিখে দেবে ফ্রান্সে প্রাক বিপ্লব সময়ে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইনটেন্ডেন্ট নামে পরিচিত ছিল। এরপর 4-এর 2 লিজিয়ন অফ অনার কি, এখানে উত্তরে লিখে দেবে লিজিয়ন অফ অনার হলো নেপোলিয়ন প্রবর্তিত এক বিশেষ সম্মান বা উপাধি। এরপর আমরা 4-এর দাগের 3-এর দাগের প্রশ্নটি দেখব, অর্ডার্স ইন কাউন্সিল কি, তো উত্তর লিখে দেবে 1806 সালের নভেম্বরে নেপোলিয়ন বার্লিন ডিগ্রি মহাদেশ থেকে ব্রিটিশ বাণিজ্যবাদ দেওয়ার চেষ্টা করেছিল। ব্রিটিশ কাউন্সিল কর্তৃক অনুমোদিত সার্বভৌমের জরুরি ক্ষমতা ব্যবহার করে কাউন্সিলে জবাব দেয় এবং 1807 সালের নভেম্বর ও ডিসেম্বরের আদেশে ব্রিটিশ বাণিজ্যবাদকে দিয়ে যে কোনো বন্দরের অবরোধ ঘোষণা করা হয়েছিল, যা অর্ডার্স ইন কাউন্সিল নামে পরিচিত।
এরপর 4-4 রিসর্জমেন্টো কি? উত্তর লিখে দেবে কার্নোনারি সমিতির মাধ্যমে ইতালিতে এক জাতীয়তাবাদী চেতনার জাগরণ ঘটে এবং আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় রিসর্জমেন্টো বা পুনর্জাগরণ বা নবজাগরণ। এর মাধ্যমে ইতালির জনগণ তাদের অতীত এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। এরপর আমরা চলে যাচ্ছি 4-5 ঘেটো কাকে বলে? উত্তর লিখে দেবে শিল্প বিপ্লবের পরে ইংল্যান্ডের নতুন শিল্প শহরগুলিতে গ্রাম থেকে আসা শ্রমিকরা শহরের এক প্রান্তে অস্বাস্থ্যকর সংকীর্ণ পরিবেশে থাকতে বাধ্য হতো। এইসব শ্রমিক এবং দরিদ্র মানুষ অধ্যুষিত অঞ্চলটিকে ঘেটো বলে উল্লেখ করা হতো। এরপর 5 দাগের 7-8টি বাক্যে উত্তর দাও। 5-1 কাকে মুক্তিদাতা জার বলা হতো? তো উত্তর লিখে দেবে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হতো। তিনি 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেন। এর ফলে সমগ্র রাশিয়া থেকে ভূমিদাস প্রথার উচ্ছেদ হয়। যুগে যুগে ধরে নিপীড়িত ভূমিদাসের দাসত্ব বন্ধন থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি ইতিহাসে মুক্তিদাতা যার নামে পরিচিত। এর আগে রাশিয়া ভূমিদাসের সংখ্যা 5 কোটির বেশি ছিল। এদের অবস্থান ছিল যে অতি শোচনীয়। তারা ছিল মালিকদের ব্যক্তিগত সম্পত্তি। তাদের অবস্থা ছিল কৃতদাসদের মতোই। মালিক তাদের ইচ্ছামতো কেনাবেচা এবং হস্তান্তর করতে পারত। এদের অনেক সময় যুদ্ধের এবং খনির কাজে নিয়োগ করা হতো। ভূমিদাসকে তারা মালিকদের জমিতে বেগার খাটতে হতো এবং নানান রকমের কর দিতে হতো। বিনিময়ে এক টুকরো জমি, যেটি কখনোই তার পরিবারের জীবন ধারণের পক্ষে যথেষ্ট ছিল না। এইভাবে বংশানুক্রমিকভাবে চরম দুর্দশা দারিদ্র্যের মধ্যে তাদের জীবন কাটাতে হতো। তাই তারা মাঝে মাঝে বিদ্রোহ করত। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সব চিন্তা ভাবনা করে দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথা বিলোপের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই পর্যন্ত লিখলেই হবে। এরপর 5-2 টিকা লেখো। কোড নেপোলিয়ন। তো এখানে প্রথমে লিখে দেবে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার কর্মসূচির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ হল কোড নেপোলিয়ন বা আইন বিধি প্রবর্তন। তার শাসনকাল এর পূর্বে ফ্রান্সের নানান স্থানে নানান ধরনের বৈষম্যমূলক যে পরস্পর বিরোধী আইন প্রচলিত ছিল। নেপোলিয়নের সমগ্র ফ্রান্সকে এক ধরনের ব্যবস্থা চালু হয়। ফ্রান্সের আইন প্রবর্তনের উদ্দেশ্যে 4 জন বিশিষ্ট আইনজীবীর পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ 4 বছরের অক্লান্ত পরিশ্রম আইনবিধি সংকলিত হয়, যা কোড নেপোলিয়ন নামে পরিচিত। এরপর কতগুলো পয়েন্ট দেবে, তাহলে উত্তরটি যথেষ্ট হবে। তো কয়ের দাগের পয়েন্টে দিবে একই আইন প্রবর্তন। কোড নেপোলিয়ন এর সমগ্র ফ্রান্সকে এক ধরনের আইনের ব্যবস্থা চালু করতে করেন এবং ফলে ফরাসি প্রশাসন একটি সুস্থিত রূপ লাভ করে। দ্বিতীয় পয়েন্ট, বিপ্লবের আদর্শকে সুরক্ষা। ফরাসি বিপ্লবের সময় যে সমস্ত ঘোষণা ও আইনগত ব্যবস্থা প্রবর্তন হয়েছিল সেগুলি একটি আইন গ্রন্থে সংকলিত হয়। এইভাবে কোড নেপোলিয়ন এর প্রবর্তন বিপ্লবী আদর্শ সুরক্ষিত হয়েছিল। এরপর ফরাসি সমাজের বাইবেল হিসেবে স্বীকৃতি। কোড নেপোলিয়ন ফ্রান্সের বুর্জুয়া শ্রেণীর অধিকাংশ মানুষকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল। এইভাবে ফরাসি সমাজের বাইবেল পরিণত হয়। এইভাবে
কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন বিপ্লবের আদর্শগুলিকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন। এই আইন সংহিতা কেবল ফ্রান্সে নয়, ফ্রান্সের সীমানা ছড়িয়ে ইউরোপের বিভিন্ন রাজ্যে স্বীকৃত পেয়েছিল। এই আইনের মাধ্যমে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না হলেও এই বিষয়ে যে আন্তরিক প্রয়াস লক্ষ্য করা গিয়েছিল তা বিশেষভাবে বোঝা যায়। এরপর 5-3 হিটলারের উত্থান পশ্চাতে কোন কারণগুলি ছিল তা উল্লেখ করতে বলেছে। তো এখানে উত্তর লিখে দেবে, প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানিতে সোশ্যালিস্ট রিপাবলিকান দল রাজত্ব পরিবর্তনের প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে। 9 নভেম্বর 1918 খ্রিস্টাব্দে এই সরকারের আমলে হিটলারের নেতৃত্বে নাৎসি দল জার্মানিতে ক্ষমতা দখল করেন। তো এখানে প্রথমে পয়েন্ট যেটা হবে সেটা দেখো, ভাইমার প্রজাতন্ত্র ব্যর্থতার যে সুবিধা। তো এখানে প্রথম পয়েন্টটি ব্যাখ্যা করবে, ভাইমার প্রজাতন্ত্র সরকার মিত্রপক্ষের ভার্সাই চুক্তির যে অপমানজনক শর্তগুলি মেনে নেয় এবং 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে রাজি হন। সরকারের এই সিদ্ধান্তকে হিটলারের চরম ব্যর্থতা বলে প্রচার করে তার নাৎসি দলের উত্থানের পথ প্রশস্ত করে। এরপর দ্বিতীয় পয়েন্টে লিখে দেবে, আর্থিক সংকটের সুযোগ। ভার্সাই সন্ধির শর্ত অনুযায়ী যুদ্ধজনিত কারণে জার্মানির ওপর এক বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি পূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। ক্ষতিপূরণের এই বিশাল অর্থের যোগান এর লক্ষ্যে জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকারের যে করের হার বাড়ায়। এর ফলে মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পায়, যার পরিমাণে জার্মানিবাসী জেরবার হয়ে পড়ে। এই আর্থিক সংকট মোচনের আশ্বাস দিয়ে হিটলার নাৎসি দল জার্মানিতে ক্ষমতা দখল করে। তার পরের পয়েন্টটা দেবে, রাজনৈতিক অস্থিরতা কাজে লাগিয়ে। ভাইমার প্রজাতন্ত্রের আমলে জার্মানিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। 1919 থেকে 1928 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিতে মোট 15টি মন্ত্রিসভা ক্ষমতায় আসে। রাজনৈতিক স্থিতিশীলতার আশ্বাস দিয়ে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দল ক্ষমতা দখল করে। এরপর 5-4 এমস টেলিগ্রাম কি? তো এখানে উত্তর লিখে দেবে, 1870 খ্রিস্টাব্দে জুলাই মাসের ফরাসি রাজদূত কাউন্ট বেনেদিক্ট এমস নামক স্থানে প্রাশিয়ার রাজা ফ্রেডরিক উইলিয়াম এর সাথে সাক্ষাৎ করেন। তিনি স্পেনের সিংহাসনে লিওপোল্ডকে না বসানোর প্রতিশ্রুতি চান। রাজা সাক্ষাৎকারের বিষয়ে টেলিগ্রাম করে বিসমার্ককে জানান। বিসমার্ক টেলিগ্রামের কিছু অংশ প্রকাশ করে যাতে মনে হয় বেনেদিক্ট অপমানিত হয়েছে। এর ফলে এই ঘটনার কারণে ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে যুদ্ধ অনিবার্য হয়। এই ঘটনা এমস টেলিগ্রাম নামে পরিচিত। তো এমস টেলিগ্রামের ফলাফলটা লিখে দেবে, প্রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা হয়। এরপর শেষের যে প্রশ্নটি রয়েছে, 7-8টি বাক্যে উত্তর দাও। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো। তো এখানে উত্তরটি দেখো, ফরাসি বিপ্লবের পূর্বে তথা নেপোলিয়নের জার্মানি জয় এর আগে প্রায় 300টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য বিভক্ত ছিল। পরবর্তীকালে নেপোলিয়ন সেই রাজ্যগুলিতে পুনর্গঠন করেন এবং 300টি রাজ্যকে 39টি রাজ্যে বিভক্ত করে কনফেডারেশন অফ দ্য রাইন নামে একটি রাষ্ট্র গঠন করেন। পরবর্তীকালে ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতি প্রয়োগ করে জার্মানিকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে পরিণত করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠিত হয় অস্ট্রিয়ার কর্তৃত্ব। পরবর্তী সময়ে বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য সম্পন্ন হয়। এরপর যে নীতিগুলো অবলম্বন করেছিল সেইগুলো পয়েন্ট করে দিতে হবে। প্রথমত হচ্ছে রক্তলোহ নীতি প্রয়োগ। বিসমার্কের সময় যুদ্ধের
অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে 1864 খ্রিস্টাব্দ থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত 6 বছরের মধ্যে 3টি যুদ্ধের সাহায্যে ঐক্য সম্পন্ন করেন। ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। বিসমার্কের সময় যুদ্ধের পুনরুদ্ধারের জন্য বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করেন। ডেনমার্কে পরাজিত হয়। এরপর অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ। গ্যাস্ট্রিন এর সন্ধি এমনভাবে করা হয়েছিল যাতে শীঘ্রই অস্ট্রিয়া এবং প্রাশিয়ার মধ্যে যুদ্ধ বাধে। সেই জন্য বিসমার্ক আগে থেকেই প্রস্তুত ছিলেন। 1866 খ্রিস্টাব্দে রাশিয়া স্যাডোয়ার যুদ্ধ অস্ট্রিয়াকে পরাজিত করে, ফলে উত্তর ও মধ্য জার্মানি থেকে অস্ট্রিয়ার প্রাধান্য দূর হয়। তারপরের পয়েন্ট দেখবে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। দক্ষিণ জার্মানি থেকে ফ্রান্সের প্রাধান্য দূর করার জন্য বিসমার্ক 1870 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেন। এই যুদ্ধে ফ্রান্স পরাজিত হয় এবং জার্মানি ত্যাগ করেন। এরপর একটু মূল্যায়ন দিয়ে দিবে। এইভাবে বিসমার্কের ইতিবাচক নেতৃত্ব জার্মানির রাষ্ট্রীয় ঐক্য সম্পন্ন করে এবং নবগঠিত জার্মানির রাজা হন প্রথম উইলিয়াম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস পূর্ণ মার্ক 50। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, ওকে? কারণ তোমাদের জন্যই এটা করা। যদি মনে হয় কিছুটা সাহায্য করতে পেরেছি, অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? আরও পূর্বে যদি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীকালে তোমরা যখন 10-এ উঠবে, ক্লাস 10-এ মাধ্যমিকের জন্য বিভিন্ন রকম ক্লাস করানো হয়, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে, ওকে? ফ্রি অফ কস্টে, ওকে? থ্যাংক ইউ।